উপস্থিত আমাদের সঙ্গীত জগতে অত্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুল জোহরা, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা মিন্টু রহমান সহ আলোচকবৃন্দ, উপস্থিত ভাই বোন, আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে দুটি কথা বলছি যে আমাদের সংগঠনের আদর্শ উদ্দেশ্য সম্পর্কে আমরা জেনেছেন যে বাংলাদেশি জাতীয়তাবাদের আলোকে আমাদের দেশের যে সংস্কৃতি, একটি এই সংস্কৃতিকে মূল ধারায় প্রভাবিত করার জন্য আমরা বেশ কিছু সংগঠক এবং সাংস্কৃতিক সংগঠক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশেষ করে আমাদের তৃণমূল পর্যায়ে যারা আছেন তারা ঐক্যবদ্ধভাবে সংগঠন তৈরি করেছেন। আমাদের সাধারণ সম্পাদক সংগঠনের উনিশ আর অনেকে আপনারা যারা উদ্যোক্তা সংগঠন থেকে আপনারা এই উদ্যোগ নিয়েছেন। মূল আদর্শ হল বাংলাদেশি জাতীয়তাবাদের আলোকে আমাদের সংস্কৃতির রূপরেখা কি হবে। মানন সাহেব এখানে বলেছেন যে সাংস্কৃতিক রূপরেখা কি হবে, এটা আজকে তৈরি করতে হবে। সব থেকে সংস্কার হচ্ছে, কিন্তু সংস্কৃতি কিন্তু কি সংস্কার হবে, কি ধরনের সংস্কৃতি চর্চা হবে, সেইগুলো তৈরি করার জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাংস্কৃতিক রূপরেখা প্রণয়ন কমিটি করেছিলেন। সেই সময় আমি সাধারণ সম্পাদক ছিলাম এবং আমার সৌভাগ্য হয়েছিল ও সাংস্কৃতিক উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার। বাংলাদেশি সংস্কৃতির রূপরেখা প্রণয়ন কমিটি তখন একটা রূপরেখা প্রণয়ন হয়েছিল, তারপরে সেই সাংস্কৃতিক রূপরেখা আর চালু হয়নি, সেটাকে ধ্বংস করে নতুন ভাবে ভারতের সংস্কৃতির আদলে এদেশের সংস্কৃতিকে প্রচলন করার জন্য, আধিপত্যবাদী সংস্কৃতিকে এখানে প্রতিষ্ঠা করার জন্য যেভাবে আগ্রসর করা হয়েছিল তা আমরা সবাই জানি। আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বেশ কিছু প্রস্তাব এখানে নিতে চাই যে বর্তমানে আমাদের শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি সহ সাংস্কৃতিক অঙ্গনে যে সকল প্রতিষ্ঠান রয়েছে সে প্রতিটি প্রতিষ্ঠানে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে গণঅভ্যুত্থানের বিরোধী কোন চক্র, গণঅভ্যুত্থানের বিরোধী কোন চিন্তা ভাবনা, ফ্যাসিস্ট সরকারের দূষণরা কেউ যাতে সেখানে প্রতিষ্ঠিত হতে না পারে, সেখানে যাতে তারা সাংস্কৃতিক চর্চার নামে আবার সে ভারতীয় সংস্কৃতি এদেশে চালু করতে না পারে, তার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, আমাদেরকে প্রস্তাব দিতে হবে। আমরা আসুন আগামী দিনে সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আরো যারা সংগঠন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছেন, জাতীয়বাদী চেতনা বিশ্বাসী, সবাইকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই এবং সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে আমাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে আমরা নতুন ধারা সৃষ্টি করতে চাই, যে ধারার মধ্য দিয়ে আমাদের সাংস্কৃতিক নিজস্ব রূপরেখা, নিজস্ব ধারণা, সৃজনশীলতা আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি, আমরা যেন সত্যিকার অর্থে সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলায়, সাহিত্য আগ্রাসন মোকাবেলায় আমরা কাজ করতে পারি। আপনারা জানেন স্বাধীনতার পর ঢাকা কেন্দ্রিক বাংলা ভাষার উৎকর্ষ সাধন হয়েছে, নিজস্ব ভাষা আমরা সৃষ্টি করেছি। স্বাধীনতার পরেও আমাদের বাংলাদেশের সংস্কৃতির নিজস্ব ধারা সৃষ্টি হয়েছে। এই ধারায় আমাদের ধর্মীয় মূল্যবোধ, আমাদের চিন্তা চেতনা, স্বাধীনতা যুদ্ধ, ২১-এর আন্দোলন, ৬৯-এর আন্দোলন সহ সকল স্তরের আন্দোলন আমাদের স্বাধীনতা যুদ্ধ সন্নিবেশিত হয়েছে। এর মধ্যে ৭৫-এর ঘটনার পর ৭ই নভেম্বরের চেতনা এবং ১৯২৪ সালে যে গণঅভ্যুত্থানের চেতনা একই সূত্রের কথা। এই কারণে কথা পাহাড়, পর্বত এবং সমতলের বাংলাদেশকে পরিচিত করার জন্য এনেছি। আর এই যে সমুদ্র দেখো, এই সমুদ্রের নিচে রয়েছে আমাদের অথৈ ত্যাগ এবং সম্পদ, এগুলো আহরণ করতে হবে। কিন্তু আমরা আমাদের আধিপত্যবাদী শক্তি কালো থাবায় আমরা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছি, তালপট্টি আমাদের বেদখল হয়ে গেছে, সেখানে ভারতের পতাকা উঠছে। ১৯৮১ সালে ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের সেই কথাগুলো এদেশের মেধাবী ছাত্রদের কাছে দিয়ে গেলেন। উনি বলেন আমরা থাকবো না, মুক্তিযুদ্ধে আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি, আমরা থাকবো না, বাংলাদেশ থাকবে, বাংলাদেশের স্বাধীন জনগণ থাকবে, মেধাবী ছেলেমেয়েরা থাকবে। তোমরা সমাজ পরিচালনা করবে, তোমরা দেশ পরিচালনা করবে, তোমরা দেশের নেতৃত্ব আসবে, তোমাদের কাছে বাংলাদেশকে আমি দিয়ে গেলাম। এই বাংলাদেশের অর্থ, সম্পদ,
তেল সম্পদ, জাতীয় সম্পদ রক্ষা করতে হবে, এগুলো উত্তোলন করে বাংলাদেশের মানুষের মধ্যে সেগুলো আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। এই জন্য যে চেতনা, এই চেতনার প্রথম জিনিসটা হলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করা। সে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জিয়া রহমান শাহাদাত বরণ করেছেন, অনেক শহীদ হয়েছেন, এবং 24-এ আমরা দেখেছি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, কর্তৃত্ববাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এদেশের তরুণ তাজা প্রাণ চলে গেছে, হাজার হাজার ছেলেরা রক্তে রঞ্জিত হয়েছে ঢাকার রাজপথে। আমরা দেখেছি তারই প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের রক্তের সাথে যাতে আমাদের দায় আছে সেই দায় পরিশোধ করার জন্যই আমাদের জাতীয় সংস্কৃতির রূপরেখা প্রণয়ন করতে হবে। বাংলাদেশী জাতীয়তাবাদের আলোকে আমাদের রাজনীতিকে, আমাদের পরিমণ্ডলে পরিচালিত করতে হবে। এখানে কোনো বিভেদ করা চলবে না, বিভাজন নয়, ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের জাতীয় সংস্কৃতির রূপরেখা প্রণয়ন করতে চাই আগামী দিনে, সেটিও আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সভাপতি জনাব রেজাউদ্দৌলা চৌধুরী, আমাদের বিশেষ অতিথি মধ্যে উপস্থিত আছেন জনাব আবুল কাশেম হায়দার, জনাব এবং আরো অনেকেই এখানে উপস্থিত আছেন, তাদের নাম আর আমি উচ্চারণ করলাম না। আপনারা সবাই আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং আপনাদের বক্তব্য শুনে আমি খুশি হয়েছি। এবং উপস্থিত আছেন যে কবি সাহিত্যিক এবং বিভিন্ন সংগঠনের আমাদের বিদেশ থেকে আসা আমাদের বন্ধু পায় এবং আরো যারা উপস্থিত আছেন, আপনাদের সবাইকে সশ্রদ্ধ শুভেচ্ছা। আমরা অনেকক্ষণ আমরা এই বক্তব্য শুনেছি, বক্তৃতা শুনেছি। আমি বিশেষ করে এই যারা দিয়েছে আমাদের অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সব কথার সাথে আমি একমত। আমার মনে হয় কোন বিষয়ে দ্বিমত পোষণ করার আছে। আপনারা এতক্ষণ ধরে বক্তৃতা শুনে নিশ্চয়ই ক্লান্ত হয়েছে এবং আপনারা অপেক্ষা করছেন আমাদের প্রিয় শিল্পী ফাতেমাতুল জোহরার গান শোনার জন্য। আমাদের বাংলাদেশের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র, আমিও তার গানের ভক্ত, কিন্তু আজকে হয়তো তার গান শোনার সৌভাগ্য আমার এরপরে চলে যেতে হবে। যাই হোক, আপনাদের একটা গল্প বলতে আবার গল্প বক্তৃতা তো শুনলেন, গল্প শুনলেন। আমার এই রাতি দীর্ঘ জীবনে আমার 79 বছর শেষ হয়ে 80 বছর পা দিয়েছি এবং গত 65 বছর আমি এই দেশের উচ্চশিক্ষার জগতে বিচরণ করেছি। তো অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। তো দুই একটা অভিজ্ঞতার কথা বলি। এই ধরনের একটা খুব বড় সেমিনার হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি সেই সভায় সভাপতি ছিলাম। প্রধান অতিথি ছিলেন একজন আমাদের দেশের বিখ্যাত পণ্ডিত। তো যখন তার বক্তব্যের সময় এলো, তো তিনি বললেন যে আপনারা যে এতক্ষণ বক্তৃতা করেছেন, আমি খুব মনোযোগের সাথে শ্রবণ করেছি এবং আপনাদের বক্তৃতা শুনে আমি খুব উপকৃত হয়েছি, মুগ্ধ হয়েছি। এই বলে তিনি শেষ করে দিলেন। তো এই তো গেল আরেকটা বলি, যদি শুনতে চান মানে উনি নিজের কোনো কথা বলবে না, বুঝতে পারছি। আরেকটা সময় সব সমাজে প্রধানমন্ত্রী এরকম বলেন তা নয়, এগুলো ব্যতিক্রম। আচ্ছা, ওইটা নাই বললাম, এক সময় কষ্ট হবে। আমি এক সময় আপনার যখন উপাচার্যের দায়িত্ব শেষ হলো, সরকার তখন আমাকে বাহারানের রাষ্ট্রদূত নিয়োগ করলেন। সেখানে আমি 3.5 বছর সে দায়িত্ব পালন করি। তো সেটি হলো
বাহরাইন হলো একটা রাজতন্ত্র, ওখানে রাজা হলেন এবং ক্রাউন প্রিন্স, এরাই হলো শীর্ষ ব্যক্তি। তো সেখানে রাজা যে অনুষ্ঠানে যেতেন সেখানে কূটনীতিকদের, রাষ্ট্রদূতদের সেখানে উপস্থিত থাকতেন। তো রাজা আসার আধা ঘন্টা আগে কিন্তু আমাদের সেখানে উপস্থিত থাকতেন। তো তিনি এসে দর্শক সারিতে বসতেন, দর্শক সারিতে সিংহাসনের মতো একটা চেয়ার, সেখানে এসে রাজা বসতেন। এখনো সেই রাজায় আছে, কিং হামাদ বিন ঈসা। তো তিনি, এটা মুসলিম রাষ্ট্র, তো এসে তিনি একটা বড় করে সালাম দিতেন, আসসালামু আলাইকুম বলে ওই সিংহাসনে বসতেন। আর বক্তা যারা তারা সবাই দায় আছে বসতেন। তো বক্তারা আপনার অনবরত বক্তৃতা দেন, বক্তৃতার বিষয় তার প্রশংসা, রাজার প্রশংসা, তারপরে রাজ্যের প্রশংসা, এগুলোই হতো আর কি, যেটা রাজতন্ত্রে যেটা হয়। আমাদের এখানে রাজতন্ত্র ছিল না, কিন্তু এখানেও একজন রানী ছিলেন আর কি, এবং তার একজন পিতা ছিলেন, তাদের তাদের প্রশংসায় শুনেছি গত 16 বছরে। আমাদের ওই যারা এই আপনার এই প্রশংসা করতেন, এরা কিন্তু বিদ্যান, এরা কিন্তু আপনার এই সাহিত্যিক, এই আপনার এই সাংবাদিক, কবি, এরকম। কিন্তু এরা বলে চাটুকার, চাটুকার বলে বাংলা ভাষা একটা শব্দ আছে, দালাল বলে একটা শব্দ আছে। এদের কাজ ছিল শুধু টেলিভিশনের চ্যানেল খুললেই আপনার তো জোহরা গান যখন আসতো তখন কিন্তু শুনতে হয়, যেমন চাটুকারেরা যখন বক্তব্য তখন বন্ধ করে করতে পারতো। যেটা বলছিলাম, এই ওই রাজা তো এসে বসতেন, তারপরে ওই যে বক্তা যারা, আপনি চাটুকারি বলতে পারেন বা অর্থ চাটুকার বলতে পারেন, রাজার প্রশংসা অনেকক্ষণ ধরে বক্তৃতা চলতে, আমাদেরকে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। তারপরে বক্তৃতা শেষ হলে রাজা আবার উঠে বলতেন, আবার বড় করে একটা সালাম, আসসালামু আলাইকুম এই বলে তিনি প্রস্তাব করতেন। তারপরে এবার আপনার খাওয়া দাওয়া, এটা সেটা খুব ভালো ভালো খাওয়া দাওয়া যেত লাগে। তো তখন আমাকে ওই ভারতের রাষ্ট্রদূত যিনি ছিলেন তিনি আমার পাশে বসা ছিলেন। এক সময় একজন বসে, সেদিন তার পাশে আমার হয়েছে। এই রাষ্ট্রদূত এক সময় এই দেশে তার বাড়ি ছিল, বাংলাদেশে। তো তো আমি বললাম, আপনি আমাকে স্যার বলেন কেন? বলে, স্যার আমি তো ঢাকার ছিলেন, আমি হিসাব করছি যদি আমি ওই ভারতে না চলে আসতাম, আমার ফ্যামিলি যদি ভারতে চলে না আসতো, তাহলে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম। তা আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তাইলে আমি আপনার ছাত্র হতাম, সেই জন্য স্যার বলি। আমি বলি, স্যার দেখছেন, স্যার এদের অবস্থা দেখছেন, প্রধান অতিথিকে কোনো বক্তৃতা দিতে হয় না। আমাদের দেশে প্রধান অতিথি বসে বসে সব বক্তৃতা শুনবে এবং তার বক্তৃতা আসবে সবাই শেষে, এর মধ্যে শীতকালে হলে উনি খাওয়াইতে থাকে। সত্যি কথা। কথা বলে প্রধানকে আমাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করা করছিলেন, তিনি খুব স্বনামধন্য অধ্যাপক। তো তিনি বলছিলেন যে ক্লাসে যাওয়ার আগে আমার পরে আমি বললাম, স্যার আপনি তো সফল শিক্ষক, আপনার কেন করেন? তো আরেকজন বলছে, আমার তো ক্লাসে যাওয়ার আগে আমাকে বাদ হয়ে যেত, কারণ আমার তখন আমার মনে হলো এত সফল শিক্ষক, এত জ্ঞানী লোকেরা, তাদের যদি এই অবস্থা হয় আমাদের কি চায়। তো কিন্তু যাই হোক, এই বিষয়ে এখন আমার যে এই যেটা গত 40 বছরের যেটা হয়েছে, আমার বক্তৃতা আসে সবাই শেষে, যে কোনো অনুষ্ঠানে যায় না কেন, তারপর গত পরশু দিনে ছিলাম একটা কর্মসূচি, এবং 5 ঘন্টা পরে আবার
ভালো এসেছে। আজকের বোধহয় করতে তবে আমি কিছু ক্লান্ত, আমার আরেকটা প্রোগ্রাম আছে বলে চলে যেতে হবে। আমি ক্লান্ত, কারণ আমি এই আলোচনা, আপনাদের আলোচনা, এত সুন্দর আলোচনা, এত সার্থক আলোচনা, এটা আমাকে আসলে আমি মুগ্ধ হয়েছি। আমি বেশি কথা বলবো না, আমি সংক্ষেপে দু চারটি কথা নিয়ে বক্তব্য। প্রথমত আমরা সংস্কৃতি নিয়ে কথা বলছি। সংস্কৃতি এটা গত 40 বছর ধরে আমি ক্লাসে পড়িয়েছি। কথা বলে কে? কথা বললে কেন? কালচারের খুব বড় বড় ডেফিনিশন আছে। কালচার ইজ দ্যাট কমপ্লেক্স অফ which include knowledge, belief, arts, laws, speech, and any other capabilities that have been acquired by the society. এটার খুব সংক্ষেপে যে কথা বলা, এগুলো সবগুলো মিলালে, সব শব্দ মিলালে যেটা হয়, কালচার ইজ দি ওয়ে অফ লাইফ। সংস্কৃতিটা হলো জীবন ধারণের পথ। আমার জীবন ধারণের পথ, আমি কি বিশ্বাস করি, কিসে বিশ্বাস করি, কোন ধর্মে বিশ্বাস করি, আমি কি রিচুয়াল পালন করি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার কালচার কি, আমি সকালবেলা আবার পড়াতে যাই, ক্লাসে পড়াতে যাই, ছাত্ররা আমাকে সালাম দেয়, আমি সালাম গ্রহণ করি, তারপরে আমি দুপুরের টেবিলে বসে ভাত খাই, এই হলো আমার কালচার। এখন একজন কৃষকের কালচার কি, আমাদের দেশের কৃষকের কালচার, আপনি ওই যে আমরা যখন 1962 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো আমার প্রথম ক্লাসে এসে আমার শিক্ষক বলেছে যে কালচার মানে গুলিস্তান সিনেমা না, তখন গুলিস্তান সিনেমা প্রসিদ্ধ ছিল। কালচার মানে নিউ মার্কেট, কালচার হলো তোমার প্রাত্যহিক জীবন যাপনের যে পদ্ধতি, এগুলো কালচার। তাহলে আপনি একটা রিক্সাওয়ালার কালচার আছে, আমাদের ওই যে আপনার বলে কি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এই অমুক মজুমদার সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমি বিস্মিত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব কেন হইল? আপনি কথা বললে তো আর হবে না। বলে যে কি মজুমদার, আগে নামটা বললাম না, উনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অমুক ইউসুফ সাংস্কৃতিক ব্যক্তিত্ব। কেন ওনারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আর মানুষের সংস্কৃতি নেই? এই যে আপনার যে লোকা মাঝি, তার সংস্কৃতি নেই, তার জীবন ধারণের একটা পদ্ধতি নেই। তাহলে প্রত্যেক মানুষের সংস্কৃতি আছে, আমাদের দেশের প্রত্যেকটা মানুষের সংস্কৃতি আছে। এই সংস্কৃতির যে গড়, এটা হলো আমাদের সভ্যতা। এখন এই যে সংস্কৃতি আমি বলছি, আমার ভাষা, এটা আমার সংস্কৃতির অংশ। আমার যে গান, এটা আমার সংস্কৃতির অংশ। আমার যে ধর্মীয় বিশ্বাস, এটা আমার সংস্কৃতির অংশ। আমার যে চিত্রকলা, এটা আমার সংস্কৃতির অংশ। আমার সে নৃত্যকলা, এটা আমার সংস্কৃতির অংশ। আমার যে এই আমি যে জ্ঞান চর্চা করি, জ্ঞান আমি দিচ্ছি, এটা আমার সংস্কৃতি। তাহলে আমাদের যে সংস্কৃতি, আমাদের এই দেশের যে সংস্কৃতি, এটা যে গড়ে যে আমাদের সভ্যতা, এর সাথে তো আমরা পশ্চিম বাংলার সংস্কৃতির মিল নাই। তাদের সংস্কৃতি তারা তো আমি যেভাবে, আমার যে বিশ্বাস, আমার যে রিচুয়ালস, এটা তো ওদের। তারপরে এইভাবে আপনি দেখেন, আমি দীর্ঘ সময় ইউরোপে ছিলাম, একাডেমিক কারণে ইউরোপে ছিলাম, ইংল্যান্ডে ছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম 7 বছর। অতএব পাশ্চাত্য যে সংস্কৃতি, যে দর্শন, এর সাথে আমরা মোটামুটি বলছি। আপনি যে
কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে সংস্কৃতি তার একটা ঐতিহ্য আছে, তাতে ট্রেডিশন আবহমান কাল থেকে আমরা আমাদের পহেলা বৈশাখ মনে করেন এটা আমাদের সংস্কৃতির একটা অংশ। কিন্তু পহেলা বৈশাখ যে আবহমান বাংলার যে পহেলা বৈশাখ যে উদযাপন আপনার যে গ্রাম বাংলা সেটা কি এখানে হয়, সেটা বিকৃত ভাবে আপনি যে আমাদের যে লোকসঙ্গীত আপনার আমাদের যে কবিতা আমাদের কবিতা আল মাহমুদের কবিতা মধ্যে আমরা গ্রামীণ জীবনে এইটা আমাদের ফটোটা আমাদের আমরা এগুলাকে অবহেলা করে আমরা অন্য কবিতাকে আমি ভালোবাসি। এটা তো তাহলে তো আমি আমার যে সংস্কৃতি আমার যে সংস্কৃতি ঐতিহ্য এটাকে আমি ধারণ করছি না, পালন করছি না, পালন করছি না। এইটা আমার একটা আপনাদের কাছে আমার নিবেদন যে আমাদের সংস্কৃতিকে আমাদের লালন করতে হবে। এখন সাহিত্য আমি গোটা দাগে বলি, সাহিত্য কবি আপনারা এখানে সবাই কবি সাহিত্যিক আছেন, আপনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। আমি কিছুদিন আগে কবিদের একটা সম্মেলনে এই তথাকথিত প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত হয়েছিলাম। সেখানে সবাই কবি, সবাই আমাদের দেশের অনেক কবি। তো আমি বললাম যে আপনারা সবাই কবি আর আমি অকবি, আমি তো কবি নই। আপনারা এই ভুল ব্যক্তিকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। একজন আমাদের দেশে কবি আছে বিখ্যাত তাদের একজনকে এখানে প্রধানমন্ত্রী করলেন পাড়ার শরীর। তো একজন বললো যে স্যার আপনি কি ওই অনেক কবিতা লেখেন, ওই একজন দাঁড়িয়ে গেল আর কি বলে কবিতা কবিতা লিখে যদি স্কুলের ভাষায় দেওয়ার পত্রিকায় ছড়া লিখছিলাম সেটাকে যদি কবিতা বলে তাহলে বলতে পারি, কিন্তু তারপরে আমি কবিতা লেখার চেষ্টা করি। এখন এই জন্য কিন্তু তাই বলে আমি কবিতা পড়ি নাই এই কথা ঠিক, কবিতা পড়েছি, অনেক কবিতা পড়েছি এবং যাদের কথা কবিতা পড়েছি বাইরেও কবিতা পড়েছি। সাহিত্য আর সাহিত্যিক সাহিত্য কর্ম আমি যদিও আপনার মাঝে মধ্যে পত্রিকায় ছোট গল্প লিখেছে, সেই অর্থে আমার কোনো সাহিত্য কর্ম নেই। কিন্তু আমার গ্রন্থের সংখ্যা 25, আমার প্রবন্ধের সংখ্যা 150। এগুলো আমার বিষয় হলো সমাজ বিজ্ঞান, নৃবিজ্ঞান বা মানব বিজ্ঞান। তো আমি আমার ওই ক্ষেত্রেই আমার লেখাপড়া আমার আমার বই পড়ে ওই সাবজেক্ট। কিন্তু আমার এই সাহিত্য এবং কাব্য সম্পর্কে আমার একটি কথা আছে, সেটা হলো সাহিত্যে যদি আপনার সমাজ প্রতিফলিত হয়, মানুষের ছবি যদি প্রতিফলিত হয়, মানুষের দুঃখ বেদনার কথা যদি প্রতিফলিত হয়, তাহলে সে সাহিত্যের কি মূল্য আছে? কাব্য কবিতা, এখানে আমরা কবিতা পাঠ করছিলাম, দেখলাম আপনারা আপনাদের কবিতার মধ্যে এই সমসাময়িক যে আপনার যে বিপ্লব হয়েছে, যে হয়েছে, আমি সত্যি এটা আনন্দিত হয়েছে। কিন্তু যে কবিতার মধ্যে মানুষ নাই, যে কবিতার মধ্যে আপনার সুখ দুঃখের কাহিনী নাই, গ্রামীণ জীবনের সুখ দুঃখের কাহিনী নাই, কৃষকের কাহিনী নাই, আপনার সেই গোটার মাঝের কাহিনী নাই, সেই আপনার ক্ষেত মজুরের জীবন নাই, অনুপস্থিত, যে সাহিত্যে আপনার এই ধরনের আপনি মানুষ অনুপস্থিত, যেখানে আপনার মানবিকতা নাই, মনুষ্যত্ব অনুপস্থিত, আমার কাছে মহান সাহিত্য বলে বলা হয় না। সেই কাব্য আমার কাছে আপনি যে জ্ঞান মানুষের কল্যাণে আসে না,
যে জ্ঞান আপনার মানুষের উপকারে আসে না, সেই জ্ঞানের কি মূল্য আছে? আমার কাছে টাকার মূল্য নাই। যে যে লেখক, যে কবি, যে সাহিত্যিক আইভরি টাওয়ারে বসে থাকে, মানুষের সাথে সম্পর্ক থাকে না, তার কি মূল্য আছে? তার কোনো মূল্য আছে? অতএব যে জ্ঞান মানুষের কল্যাণে আসে, যে জ্ঞান আপনার মানুষের সমাজ পরিবর্তনের জন্য, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আপনার চর্চা হয়, তার মূল্য আছে। আমি জ্ঞান চর্চা করবো কিসের জন্য? শুধু নলেজ ফর নলেজ সেক? নো, নলেজ ফর নলেজ সেক এটা আই রিজেক্ট। আপনি জনানন্দ মিত্র যে চিত্র কেন তৈরি হয়েছে? কারণ সেখানে একটা দুর্নীতির ছবি এসেছে, সেটা আপনার মেহনতি মানুষের ছবি এসেছে, সেই জন্য সেটি এত কালো অতএব যে সাহিত্যে আপনার মানবিকতা নাই, যে সাহিত্যে মনুষ্যত্বের কথা নাই, যে সাহিত্যে আপনার এই মানুষের সুখ দুঃখের কাহিনী নেই, তারপরে আপনার এগুলো প্রতিফলিত হয়নি, সেগুলোর মূল্য আছে আমার কাছে। তাই আমি বলি, আপনারা যে কাব্য চর্চা করেছেন, আমার বিশ্বাস, আমি দেখেছি, আমি সেই সভাতে দেখেছি যে আমাদের দেশের যারা এখন উঠতি কবি, সাহিত্যিক, তারা কিন্তু এখন এই চর্চা করছে। তারা কিন্তু আপনার এই যে, সেটাও এই 5ই আগস্টের পরে সভা ছিল, এবং তাদের যে কবিতা আমি দেখলাম যে আমাদের যে গণ অভ্যুত্থান রয়েছে 5ই আগস্টের, এই গণ অভ্যুত্থানের চিত্র সেখানে এসেছে। আমি সাধুবাদ জানাই তাদের। আমাদের এই যে আপনার গণ অভ্যুত্থান, এই যে আপনার আমি যাকে বলছি রেনেসাঁস, এই গণ অভ্যুত্থানের আগে আমরা ক্রমশ লিখেছি, আমাদের এখানে অনেকে আপনার এই সংগ্রামের সাথে যুক্ত ছিলেন। আমাদের বন্ধু এখানে রয়েছে নজরুল একাডেমি, আমাদের রয়েছে যুবদলের নাগরিক কর্মী, এরা জড়িত যুক্ত ছিলেন, এবং এদের যে ত্যাগ তিতিক্ষা, এটা বৃথা যায়নি, বৃথা যাবে না। আমাদের তরুণ সমাজ, আমি আমার প্রবন্ধে আমি বলেছিলাম যে এই দেশে এই যে স্বৈর শাসন পতন হতে বাধ্য, কারণ কোনোদিন কোনো দেশে স্বৈর শাসক দীর্ঘকাল থেকে ছিল এমন চিন্তা। হিটলার তার মাত্র 3 বছর আগে তিনি ঘোষণা করেছিলেন যে থার্ড রিক উইল রুল দি ওয়ার্ল্ড ফর 1000 ইয়ার্স, অর্থাৎ তৃতীয় রিক, অর্থাৎ নাজি জার্মানি 1000 বছর সেটা তাকে খান হয়ে গেল। তেমনি দেখেন আমাদের মুসলমানের প্রবক্তা, আমরা তাকে বলি history is nothing but the rise and fall of the ruling elite. And বলছে history is nothing but the grandeur of history. অর্থাৎ ভালো ইতিহাস অভিজাত সমান, কিন্তু কোথায় গেল সেই, কোথায় গেল সেই ফরাসি বিপ্লবের আগে দেখেন সেই লুই ডি ফোর্টি আপনার সেই রাজা অত্যাচারী রাজা দম্ভ করে বলেছিল যে আই এম দি স্টেট, হোয়াট আই সে ইজ ল, আমি রাষ্ট্র, আমি যা বলি তা হয়। কিন্তু ইতিহাসে নির্মম অপপরিণতি দেখেন সেই লুই 16 এবং সেই গিলোটিনে এইভাবে ইতিহাস জুড়ে আপনার দেখলাম যে মার্কোসের কথা বলেন, ফ্রাঙ্কোর কথা বলেন। আমাদের দেশে দেখেন এই যে 16 বছর ধরে এই যে ফেস্টিভ্যাল কিভাবে দেখতে থেকে এবং কি বলেছিল, হাসিনা পালায় না, এটা তার পতনের বোধহয় কয়েক সপ্তাহ 3 সপ্তাহ আগে বলেছিলেন, হাসিনা পালায় না। কি দেখলেন পালাইছে না পালায় নাই? দৌড়াইছে পালায় না। এবং তারা কি করেছে তাদের সময় আপনারা বলেছেন, আপনারা
আপনারাই বলেছেন সাংস্কৃতিক আগ্রাসন। সাংস্কৃতিক আগ্রাসন এই সময় কি পরিমাণে হয়েছে আপনারা আমার বলার প্রয়োজন আছে বলে মনে করেন। কিভাবে একটা বিদেশি তারপর আপনার ডিজিটাল বাংলাদেশের যেটা অ্যাপগুলো আপনার মানে আমাদের পরাধীন করেছে, আমাদের আধিপত্য আমাদেরকে মানে